হ্যালো সবাইকে, আমি মুস্তাফিজ। আর আমি আছি এখন সাতক্ষীরা শহরে। এই ভিডিওতে আমি সাতক্ষীরার ইতিহাস, ঐতিহ্য এবং বিভিন্ন পর্যটক স্থানগুলো এক্সপ্লোর করার চেষ্টা করব। সো লেটস গো। এখন আছি আমি সাতক্ষীরা সরকারি কলেজে, যেটার পুরানো নাম ছিল রাজার বাগান কলেজ। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে কোনো রাজা ছিল না, এটা ছিল জমিদারদের বাগান বাড়ি। এবং এই জমিদাররা ছিল আবার ইংরেজদের অধীনে, যারা এদেশে প্রায় 190 বছর শাসন করে গেছেন। যদি এর ইতিহাস সম্পর্কে কিছু বলতে চাই তাহলে আবার পেছনে যাওয়া লাগে। নবাব সিরাজউদ্দৌলাকে আমরা অনেকেই চিনি, তার নিয়ে লেখা নাটক পাঠ বই আমরা পড়েছি। মূলত তার পতনের পরপরই ইংরেজ শাসনামল শুরু হয় এবং তারও 145 বছর আগে তারা এদেশে আসে মূলত ব্যবসার জন্য। ইংরেজরা প্রথম যখন এদেশে এসেছিল তাদের সাহায্যকারী দল হিসেবে একটা দল দরকার ছিল, সেই দল হিসেবেই কাজ করত এই জমিদাররা। জমিদারদের মূলত কাজ ছিল কৃষকের কাছ থেকে কর বা খাজনা আদায় করা। ইংরেজরা আসার আগেও এদেশে জমিদার ছিল, কিন্তু তারা কোনো জমির মালিক ছিল না, তারা শুধু সরকারের হয়ে খাজনা আদায় করত। কিন্তু ইংরেজরা ক্ষমতা আসার পর 1793-তে পার্লামেন্ট স্টেটমেন্ট নামে একটা আইন চালু করে। এই আইনে জমিদারদের বিশাল বিশাল এলাকার জমির মালিক বানায় দেয় এবং কৃষকেরা কামলা হিসেবে কাজ করত। এর বিনিময়ে জমিদারদের কাজ ছিল মূলত দুইটা। প্রথমত, তারা কৃষকদের কাছ থেকে জোরপূর্বক খাজনা আদায় করত এবং দ্বিতীয়, ইংরেজের কাছে তাদের খাজনার টাকা পৌঁছায় দিত। তাদের এই অনুগত্যের পুরস্কার হিসেবে ইংরেজরা তাদের রাজা, মহারাজা, নবাব, বাহাদুর এর মতো বড় বড় খেতাবে ভূষিত করত। আমার পেছনের যে মাঠটি দেখতে পাচ্ছেন, এখানে জাতীয় দলের শুম্ভ সরকার, মুস্তাফিজুর রহমান এই মাঠে প্র্যাকটিস করতো এক সময়। ইংরেজের শাসন টিকিয়ে রাখার জন্য সবচেয়ে বড় অস্ত্র ছিল ডিভাইড অ্যান্ড রুলস নামের একটা রীতি। তারা বুঝতো এদেশের মানুষ একজোট হয়ে গেলে তারা শাসন করতে পারবে না, তাই তারা মুসলিম হিন্দুদের মধ্যে বিভেদ, উচ্চ নিম্ন বংশের ভিতরে বিভেদ, এমনকি তারা বর্ণের উপরও বিভেদ তৈরি করত এবং এতে তারা অনেক বেশি সাকসেসফুল হয়। শেষমেশ 1930 থেকে 40 দশকে জমিদারদের বিরুদ্ধে কৃষকরা বিদ্রোহ শুরু করে, যা ইতিহাসে তেভাগা আন্দোলন নামে পরিচিত। কৃষকদের একটাই দাবি ছিল নাঙ্গল যার জমিদার। অবশেষে ইংরেজরা 1947-এ এ দেশ থেকে চলে যায় আর তাদের ছাড়া জমিদাররা অসহায় হয়ে পড়ে। এরপর 1950 সালে সরকার ভূমি সংস্কার আইন পাশ করে এবং তারপর থেকে জমিদারি প্রথা আইনিভাবে বাতিল হয়ে যায় এবং জমির মালিকানা কৃষকের হাতে ফিরিয়ে দেয়। এরপর অনেক জমিদাররা আবার সাধারণভাবে জীবনযাপন করতে শুরু করে, অনেকে আবার ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত হয়ে পড়ে, অনেকে আবার ভারতে চলে যায়, বিশেষ করে যারা হিন্দু সম্প্রদায়ের ছিল। তো এখন আমি একটা বাজারে আসলাম, যেটা এখানে বড় বাজার নামে পরিচিত, এবং সেটা দেখার চেষ্টা করব। এখানে রাস্তার দুই সাইডে গরু, মুরগি এবং খাসি জবাই করা হচ্ছে।
সো আমি এখন এখানকার মাছ বাজারের দিকে যাওয়ার চেষ্টা করছি। প্রচুর পরিমাণে ভিড় এখানে। চেষ্টা করছি সবদিন আমি 100 টাকা কিনবা। এদিকে আসেন, শোনেন বাবা। হ্যাঁ, ইলিশ মাছের দাম কত? 2200 টাকা। এটা কটায় কিলো? একটা। আর ছোটোগুলো? 4 কেজি কত? 650। আচ্ছা, খাইতে পারবো, আমি মানিও খাইতে পারবো। ভাইয়া চুইঝাল কত করে কিলো? কেজি কত করে? 1000 টাকা কেজি, 600 টাকা, 500 টাকা, 700 টাকা। না 10 টাকা দিয়ে ওই মাল, পাহাড়ি মাল কি এই জায়গায় দেবো না? যেটা এই জায়গায় বাজারের ভিতরে এক জায়গায় ঘোল বিক্রি হয়, তো সেই জায়গাটা খোঁজার চেষ্টা করতেছি। আচ্ছা, দেহ সত্য হয়ে গেল। ঘোল আছে আপনার কাছে? আছে। হলো বিল্লপত্র হোক, সবাই মিল। গোল টক 10 টাকা, টক মিষ্টি 15 টাকা। কোনটা খাবেন? টক দিয়ে 80 টাকা। ভালো হবে কোনটা? টক মিষ্টিটা ভালো হবে। তাহলে টক মিষ্টি দেন। টক দিয়ে কত টাকা? ও আচ্ছা, তার যাইতে লাগে। আমি একটু বাজারে আছি, আসতেছি পিছন। আচ্ছা, আপনার প্রতিদিন জানাচ্ছি। আমার লাইফে ফার্স্ট টাইম কোনো ঘোল খাচ্ছি। আসেন, ঘোল আছে, ভালো ঘোল আছে। ভালোই। আমি আসতেছি। হ্যাঁ, আমরা নিয়ে আসবো ফিরুন। আর কোনো কথা আছে? আর তো কোনো কথা নেই। আচ্ছা আচ্ছা, এই যে
সত্যি কথা বলতে এর আগে আমি কখনো ঘোল খাইনি, এই প্রথম কোনো ঘোল টেস্ট করলাম। সো এর আগে আমার স্বাদ সম্পর্কে কোনো ধারণা নেই, তারপরও মোটামুটি ভালোই ছিল। এখন এর পাশে একটা পার্ক আছে, সেখানে কিছুক্ষণ বিশ্রাম নেব। সো বাজার ঘোরা শেষ, এখন আমি বাজারের পাশে একটা ছোট্ট পার্কে আসলাম, যেটা বেসিক্যালি রাজ্জাক পার্ক নামে পরিচিত। এর একটা বিশাল ইতিহাস আছে। বেসিক্যালি রাজ্জাক নামের এক ব্যক্তির উপর সম্মান দেখে এই পার্কের নাম রাখা হয় আব্দুল রাজ্জাক পার্ক, এবং তিনি এই সাতক্ষীরা জেলার প্রথম শহীদ হিসেবে গণ্য করা হয়। তো শহীদদের স্মরণে রাখার জন্য এখানে একটা বিশাল বড় শহীদ মিনারও স্থাপন করা হয়, যেটা অনেকে বলে থাকেন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহীদ মিনার। এখানে একটা বিশাল বড় দিঘিও আছে, আর দিঘির পাশেই দুপুরবেলা অনেকে বিশ্রাম নেয়। তো এখন আমি যাচ্ছি এখানে লোকাল একটা চিড়িয়াখানায়, যেটা শহর থেকে বেশ কিছুটা দূরে। তো সেখানে যাওয়ার জন্য আমাকে একটা ভ্যান নেওয়া লাগবে। এখন প্রায় 4টা বাজে, আর আমি এখন এখানে এসে পৌঁছালাম। তো আমার এখন টিকিট কাটা লাগবে।
আঙ্কেল 2টা টিকিট দেন তো। কত? 2টা। এখানে নামাজ পড়ার জন্য ছোট্ট সুন্দর একটা মসজিদ আছে, ভেতরে পরিবেশটা খুব সুন্দর। আর এর এই সাইডে আছে চিড়িয়াখানা। ঘোরাঘুরি মোটামুটি শেষ, এখন আমার বের হওয়া লাগবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক অথবা শেয়ার করতে পারেন। যদি এরকম আরও ভিডিও পেতে চান তাহলে সাবস্ক্রাইব অথবা ফলো করতে পারেন। অ্যান্ড সাথে সুন্দর একটা দৃশ্য, অসাধারণ